কি যে স্ল্যাগটা লিকুইড মেটালের সাথে মিশ্রিত অবস্থায় থাকে বা ইন্ডাকশন রুটের যেসব প্রোডাকশন প্রসেস সেখানেও স্ল্যাগটা লিকুইড মেটালের সাথে মিক্স কন্ডিশনে থাকে, কিন্তু আমাদের এখানে ট্যাপিংয়ের সময় মিনিমাম কোয়ান্টিটি স্ল্যাগ মানে লিকুইড মেটালের সাথে আসে বা যেটা ধরতে গেলে নেগলিজেবল। এই জন্য আমরা এটাকে বলি ক্লিন অ্যান্ড পিওর স্টিল। এটা কেবলমাত্র এই কোয়ান্টাম আর্ক ফার্নেসের ফার্স্ট টেকনোলজির কারণে এটা সম্ভব হয়। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের ফার্নেসের বেসিক সিস্টেম। লিকুইড মেটাল যখন ট্যাপ করে আমরা ল্যাডেলে নিই, ল্যাডেলে নেওয়ার পরে এই লিকুইড মেটালটা এলআরএফে নিয়ে যাওয়া হয়, এলআরএফে নিয়ে গিয়ে সেকেন্ডারি প্রসেসিং করা হয়। এরপরে সাবসিকুয়েন্ট প্রসেসের পরে কাস্টারে নিয়ে গিয়ে এটাকে কাস্টিং করা হয়। ঠিক আছে, এটা প্রত্যেকটা প্রসেসে ফার্নেসে যখন এটাকে লিকুইড আকারে তৈরি করা হয়, এই লিকুইডের মধ্যে থেকে স্যাম্পলিং করে আমরা স্পেকট্রাল ল্যাবে টেস্ট করা হয় স্পেকট্রোমিটারে। আবার যখন এটাকে এলআরএফে প্রসেস করা হয়, এলআরএফে প্রসেসের কালেও এই লিকুইড মেটাল থেকে স্যাম্পলিং করা হয়, স্যাম্পলিং করে এটার কোয়ালিটি টেস্ট করা হয়। দ্বিতীয় ধাপে আবার যখন এটাকে ফার্নেসে নিয়ে যাওয়া হয়, ফার্নেস থেকে এটাকে স্যাম্পল নিয়ে আবার কোয়ালিটি টেস্ট করা হয়। অর্থাৎ প্রত্যেকটা ধাপে লিকুইডের মধ্যে কম্পোজিশন টেস্ট করা হয়। এই কারণে গ্রেড মিসিং হওয়ার কোনো সম্ভাবনাই নাই, প্রত্যেকটা ধাপে এটা গ্রেডটাকে নিশ্চিত করা হয়। এটা হলো মোটামুটি এখানকার বেসিক প্রসেস। আমরা এরপরে ইনক্লাইন ওয়েস্টে যাব। এই অংশে কোনো প্রশ্ন থাকলে বলুন। হ্যাঁ, এটা তো অপারেশনের নর্মাল সাউন্ড। লিকুইড ক্যাপাসিটি 150 টন, লিকুইড ক্যাপাসিটি 150 টন। সরে দাঁড়ানো, আমি বলছি 150 টন লিকুইড ক্যাপাসিটি। ঠিক আছে, এবং প্রত্যেকবারে ট্যাপিং করে 80 টন লিকুইড মেটাল আমরা ল্যাডেলে নিই। এটা একটা ভালো প্রশ্ন। আমরা যখন এটাকে মেল্টিং করছি, এইটার স্ল্যাগ ডোরটা ঠিক ফার্নেসের অপোজিট সাইডে, যেই সাইডে ফার্স্ট ট্যাপিং সিস্টেমটা এর ঠিক অপোজিট সাইডে। আমাকে কথা বলতে দেন, আগে কথাটা শুনুন, তারপরে প্রশ্ন করবেন। আবার যখন এটাকে মেল্টিং কালে যখনই আমরা আর্কিং করছি, ঠিক একই সময় কন্টিনিউয়াসলি স্ল্যাগ ডোর দিয়ে বাইরে পড়ে যাচ্ছি। অর্থাৎ আপনি যেটা বলছেন স্ল্যাগটা কী করা হয়, স্ল্যাগটা আমরা অনবরত স্ল্যাগটা বের করছি, যে কারণে এই স্ল্যাগটা কখনো ফার্নেসে স্থায়ীভাবে থাকে না। আপনি এবার আমরা জানি যে ফার্নেস থেকে স্ল্যাগটা বের হয়ে যায়, যে কন্টেনারে বের হয়ে যায়, এই যে এটা আসবে ঠিক অনেক বের হয়েছে ফিনিশ গুডটা, ওই কন্টেনারে ওই পাশে এটা আলটিমেট কি হয়, স্ল্যাগের আলাদা প্রসেসিং আছে এবং আলাদা ব্যবহার আছে। ঠিক আছে, এটা স্টিলের প্রোডাক্টের মধ্যে যায় না। আর কোনো প্রশ্ন আপনাদের? ভালো প্রশ্ন পাওয়া যাবে। এখানে কি এখন লিকুইডে ঢালানো হবে? এখন লাগানো হবে না, এটা বর্ষা স্টার্টে রাতটা তখন ভিতরে ঢুকবে। হ্যাঁ হ্যাঁ ভিতরে ঢুকবে, ওখানে মাল যদি 100% রেডি হয়, হ্যাঁ তাহলে ওখানে কম্পিউটারে চলে দিবে, কান্নাটা খুলে যাবে, হ্যাঁ। খুলে যায় তখন ল্যাডের ভিতরে মালগুলো পড়বে। ও, তারপরে আবার গেলে মানলো। তারপর আবার কাটা এদিকে আসলে হ্যাঁ এর আগে এলএফএ হয়ে যাবে। হ্যাঁ। এলএফএ নিয়ে মেডিসিন যা প্রয়োজন তা দিয়ে
যেটা কনভেনশনাল আর্ক, সেখানে এই ধরনের চার্জিং সিস্টেম নাই। ওদের হচ্ছে যে বাকেট চার্জিং, শ্যাফট চার্জিং নয়। তাছাড়া ওদের এই যে এই ধরনের স্যান্ডউইচ রেসিপি নাই। ওদের যে কোনো স্টাফ চার্জ করে ওরা, ওদের আলাদা কোনো বিশেষ রেসিপি নাই। ওটা হচ্ছে কনভেনশনাল আর্ক ফার্নেস, ওটা হচ্ছে কোয়ান্টাম আর্ক ফার্নেস। আমি পিএইচডি টাইমটা অলরেডি বলেছি, আপনারা মনোযোগ দিচ্ছেন নাই। গ্যাসের স্টাফের কোয়ান্টিটির উপর নির্ভর করে 7 থেকে 8 মিনিট হয়। এইটাকে কি বলে? এটা হলো স্ল্যাব চার্জিং। এখানে চলে আসছে, এটাকে বলে ট্রান্সফার ফিট। আর এটা হচ্ছে যে স্টাফ বাকেট। আর এই যে যেই হলুদ স্ট্রাকচারের উপর এটা আছে, এটাকে বলে স্ট্যাপ কার। আপনারা যে ছবি বা ভিডিও নিচ্ছেন, এর কোনোটাই নিজেদের দেখার জন্য ছাড়া বাইরে কারো কাছে হস্তান্তর করবেন না। ঠিক আছে? কারণ এটা প্রত্যেকটা ইকুইপমেন্ট কিন্তু কপিরাইট করবে আর কি।
আচ্ছা অনেক খেলা গেলে আছে সমস্যা নেই। আচ্ছা ফার্নেসে 20-25 মিনিট থাকার পর তারপরে ওটা ওই যে ওই বড় 80 টনের যে ইয়েগুলো আছে ওগুলো দেয়। এগুলো আছে হ্যাঁ এগুলো ট্যাগ করতে হবে পানি হচ্ছে আচ্ছা তারপরে ওগুলো লিকুইডগুলো তখন নিয়ে যায় ইয়াতে হ্যাঁ তারপর সিএমে পরে ওখানে প্লেট ওখানে প্লেট আমাদের কন্টিনিউয়াস কাস্টিং মেশিন বা সিস্টেম বলে আর কি, ঠিক আছে। আমাদের এটা 3 স্ট্যান্ডের সিস্টেম, অর্থাৎ একটা টাইম 3টা স্ট্যান্ড দিয়ে এই যে স্ট্যান্ড 1 এটা হচ্ছে স্ট্যান্ড 1, এটা স্ট্যান্ড 2, এটা স্ট্যান্ড 3। বিলেটটা অবশ্য নিচ দিয়ে বের হয়, এটা ডামি বারে ইনসার্শন পয়েন্ট। 3টা স্ট্যান্ড থেকে একই সময়ে কাস্টিং বের হয়। 2টা সেকশন 160 সেকশনের বিলেট বের হয়, একটা সেকশন দিয়ে 130 সেকশনের বিলেট বের হয়। আপনারা কেউ কি বিলেট চেনেন? বিলেট দেখছেন আগে? তো এই 2টা স্ট্যান্ড থেকে 160 বের হয়। এই 2টা সরাসরি রোলিংয়ের জন্য চলে যায়। আমাদের যেটা কন্টিনিউয়াস রোলিং প্রসেস যেটা, সেখানে সরাসরি এটা রোলিংয়ে চলে যায়। আমাদের মাঝখানে কোনো রিডিং ফার্নেস নাই। আমাদের শুধুমাত্র এখানে অনলাইন হিটার আছে, ইন্ডাকশন হিটার, অনলাইন ইন্ডাকশন হিটার। এই কাস্টিংয়ের যে টেম্পারেচার থাকে, উইন্ডোজ থেকে এটা ক্রস করার সময় যে টেম্পারেচার থাকে, এর সাথে যদি কোনো টেম্পারেচার সমন্বয় করা লাগে, এই অনলাইন ইন্ডাকশন হিটার থেকে ওই টেম্পারেচার নিয়ে সেটা সরাসরি রোলিংয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। আর 130 সেকশন থেকে যে বিলেট বের হবে, সেটাকে আমরা কুলিং বেড দিয়ে এটাকে বাইরে মজুত করা হয়। পরবর্তীতে এটা আমাদের ব্যবহার আছে তেল বা অন্য, ঠিক আছে। তো এটা হচ্ছে যে সিস্টেমে পুরো উপরে কাস্টিংয়ের মূল প্ল্যাটফর্মটা উপরে, যেখানে টারেট থাকে। টারেটের উপরে 2 সাইডে 2টা ল্যাডেল, একটা কাস্টিং চলাকালে আর একটা ওয়েটিং অবস্থায় থাকতে পারে, ঠিক আছে। এটাই 3 তলার উপরে। আপনারা চাইলে কেউ উপরে গিয়ে দেখা যেতে পারে, আর না চাইলে সবাই পিছনে কন্ট্রোল রুম। সামনে যেটা হয় যে ল্যাডেল যে আমরা দেখলাম না, ল্যাডেলে যেটার মধ্যে লিকুইডটা নেওয়া হয়,
ওই ল্যাডেলের মধ্যে থেকে লিকুইডটা পড়ে একটা টান দিচ্ছে একটা পাত্রের মধ্যে। এই পাত্রে আবার হচ্ছে যে 3টা ছিদ্রপথ থাকে, এই 3টা ছিদ্রপথে স্লাইড গেট লাগানো থাকে। এইগুলা লাইনিং করা থাকে বরাবর মোল্ড, কপার মোল্ডের উপরে। এই কপার মোল্ডের মধ্যে যখন টার্নিশ থেকে লিকুইডটা পড়ে, এটার মধ্যেই এই লিকুইডটা সলিডিফিকেশন শুরু হয় এবং আস্তে আস্তে এটা সলিডিফাই হয়ে বিলেট আকারে তৈরি হয়। আমরা ফার্নেস থেকে 1610 ডিগ্রি সেলসিয়াসে এটাকে মেল্ট করে নিয়ে আসছি। এটা এলএফএ প্রসেসের সময় এটা 1580 থেকে 90-এর মধ্যে এটাকে মেনটেন করা হয়। যখন এটাকে কাস্টিং করা হয় তখন এটা 1540 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি টেম্পারেচারে আস্তে আস্তে সলিডিফাই হওয়া শুরু করে, ঠিক আছে, এবং রুম টেম্পারেচারে চলে আসে, ঠিক আছে। যখন এটা উইন্টার পার হয় এটা 1000 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার থাকে। আমরা যদি এটাকে কুলিং বেডে পাঠাই তাহলে এটা রুম টেম্পারেচারে বিলেট, সলিড বিলেট হয়ে যাবে। আর এটা যদি এই 1000 ডিগ্রি টেম্পারেচার দিয়ে ইন্ডাকশন হিটারের মধ্যে দিয়ে রোলিংয়ে পাঠাই তাহলে এটা রোল হয়ে যাবে। তারপরে এটা আস্তে আস্তে ঠান্ডা হবে, ঠিক আছে। এটা চাইলে আপনি আবার রোলিংয়ে পাঠাইতে পারেন, কিন্তু আবার হিট করতে হবে এবং আপনি চাইলে এটাকে সেল করতে পারেন। এটা ম্যানেজমেন্ট ডিসিশন। রিহিটিং করতে হবে, কারণ রিহিটিং না করলে এটা তো হট রোলিং সিস্টেম। আমরা যে রড বানাই এটাকে হট রোলিং সিস্টেম বলে। হ্যাঁ, আমাদের এই যে এখানে ইন্ডাকশন হিটার আছে, অনলাইন ইন্ডাকশন হিটার, সেইখানে দিয়ে এটা প্রি হিট করা যায়। তবে এটার হিটিং রেটটা কনভেনশনাল হিটিং ফার্নেসের মতো নয়, ঠিক আছে, ডিফারেন্ট। যেটা বেরোচ্ছে ডাইরেক্ট বেরোচ্ছে ওটাতে আমার রড হচ্ছে, জি। এবং এটা হচ্ছে যে সাশ্রয়ী পরিবেশের জন্যে ট্রু গ্যাসের প্রভাব কম থাকে। অর্থাৎ আপনার একটা রিহিটিং ফার্নেসে যে পরিমাণে কার্বন নিঃসরণ হয় ন্যাচারাল গ্যাস পোড়ার কারণে, সেটা আমাদের এখানে হচ্ছে না। এখানে কোনো পরিবেশ দূষণের কোনো সম্ভাবনা নাই। সমস্যা না, আপনি কি কোয়ালিটি তানজিম ভাই নাকি? আমি নাজিম। আচ্ছা নাজিম। তো সিসিএম হচ্ছে কন্টিনিউয়াস কাস্টিং মেশিন। তো কন্টিনিউয়াস কাস্টিং বলতে আমরা নর্মালি ল্যাডেল আসে, লিকুইড ল্যাডেল, লিকুইড মেটাল। আর এটা মেইন পারপাস হচ্ছে লিকুইড মেটালটাকে আমরা সলিড করে বিলেট হিসেবে বের করি। এটা হচ্ছে মেইন কাজ। হিট ট্রান্সফারটা হয়, মানে লিকুইড ফেজ থেকে সলিড ফেজে হয়। সিসিএম কন্টিনিউয়াস কাস্টিং মেশিন। কন্টিনিউয়াস যেহেতু এই জন্য বলা হয় যে এটা কন্টিনিউয়াসলি ল্যাডেল আসতেই থাকে, মেটাল আসতেই থাকে, কাস্টিং হতেই থাকে, এই জন্য এটা কন্টিনিউয়াস কাস্টিং মেশিন। হ্যাঁ, তো আমাদের এখানে ইকুইপমেন্ট বেসিক্যালি শুরু হয় ল্যাডেল টারেট থেকে। এখানে আমাদের টারেট আসছে, ল্যাডেলটা যখন বসবে তখন বাই রোটেট করে কাস্টিং পজিশনে আসে। এটা হচ্ছে কাস্টিং পজিশন। আমাদের 3টে স্ট্যান্ড আছে, 3টা মানে দুটো হচ্ছে 160/160 বিলেট আর আরেকটা হচ্ছে 130 বিলেট প্রডিউস করা যায়। হ্যাঁ, 130/130। 160 হচ্ছে এটা মানে ট্রেডিশনালি যে ইয়াটা মানে যে ডাইমেনশনটা ওটার সাথে রোলিংয়ের সম্পর্ক আছে।
রোলিংয়ের লেন্থ, তারপর হচ্ছে ডাইমেনশন, সব কিছুর উপর ডিজাইন করে বিলেট লেন্থটা ওইভাবে মানে নর্মালি যেটা থাকে আর কি ট্রেডিশনালি, তো 150ও থাকে 160ও থাকে। এটা আসলে 130 অনেক অনেক সাইজের থাকে, তো আমাদের এখানে 160 রোলিংয়ের সাথে কম্পেয়ার করে এটা ডিজাইন করা হয়েছে। তো না, আমাদের ক্ষেত্রে 130 রোল করে না, 130 ফুলিং বেড মানে বিলেট হিসেবে প্রডিউস হয়, কিন্তু এটা কখনো রোল হবে না। কিন্তু আমাদের 160গুলো রোলিংয়ের জন্য। আমরা যে এক্সপোর্ট করি ওইটা কি ওই 130 বিলেটটা এক্সপোর্ট করি? না, এক্সপোর্ট আমরা 160 বিলেটটা করি। তাহলে 130টাতে কি করি আমরা? 130টা আমরা আমাদের লোকাল মার্কেটে সেল হয়। 30 ইউজ করে নাকি? 160টা হলো বেটার কোয়ালিটি। না, কোয়ালিটি দুইটাই সেম, ডাইমেনশনটা ডিফারেন্ট আর কি। মানে 160 আমাদের দেশে রোল করে কয়েকটা অল্প কয়েকটা রোলিং মিল, যেমন DSRM, আবুল খায়ের আর GPH। 160 বিলেট এখানেই রোল হয়, আর বাকিগুলো 130 হয় আমাদের বাকি ছোট যেসব মিল আছে। ওই মিলটা 130, আমাদের ওই মিলটা 100। তাহলে CW আর DW আর ব্লেড কি আলাদা আলাদা? হ্যাঁ, CWR গ্রেড, DWR আলাদা। তো এখন কি রুলিংটা বের হবে না, কাস্টিংটা সেটা আমি দেখতে বিলেট পাবো না, বের হবে না? rolling। এই যে নিচ থেকে যেটা দেখে আসেন আমাদের দেখতে আরেকটু আমরা আগে CMC-টা আগে CMC-টা এখানে দেখে যাবো যাওয়ার সময় দিকে। ওখান থেকে বিলেটটা আছে, ওখান থেকে বিলেটটা মানে আমরা বলতে হচ্ছে যে বিলেটে যায়, যে বিলেটে যাওয়ার পরে ওটা তো অনেক মোটা, তাই না? ওটা থেকে আবার চিকন বা কীভাবে বের হবে? সেটা রোলিং মিলে যাওয়া লাগে। ওটা আচ্ছা, আমরা আগে এখানে শুধু দেখি। আমার এর প্রথম এসএমএস দেখছি, হ্যাঁ। এসএমএসটা কি করছে, আমার স্ক্র্যাপগুলো বলা গলাচ্ছে। গলাচ্ছে। ওই গলিত মেটালটা কি করে আসছে, সিসিএম আসছে। সিসিএম আসছে। এইখান থেকে কি করছে যে ভাইয়া যেটা বললো, তিনটা স্ট্যান্ড আছে, দুইটা হচ্ছে 130, একটা হচ্ছে 160। এই নিচ থেকে যেটা দেখে আসছে এটাই হচ্ছে আমার বিলেট বাই হচ্ছে। কারণ গলিত যে মেটালটা আছে এখানে রাখছে, এখান থেকে আমার যে তিনটা শেপ আছে স্ট্যান্ড আছে, ওইটার বিরুদ্ধে আমার বিলেট হয়ে চলে আসছে। এখন আপনাদের রিকোয়ারমেন্ট যদি থাকে আমার বিলেট লাগবে, তাহলে আমরা বিলেট এখানে সিসিএম এর কুলিং বেডে বিলেট রেখে দেবো। যদি রিকোয়ারমেন্ট থাকে রড লাগবে, আমার রোলিং মিলে চলে যাবে। এখন সিসিএম পর্যন্ত থাকি, আপনারা রড দেখতে যাচ্ছেন, সেটা পরে, লাগবে এটা রোলিং আলাদা। মিলে। বিলেটটাও আচ্ছা, আমরা বিলেটটা নিচ থেকে বিলেটটা দেখে আসছেন আপনারা, দেখে আসছি, হ্যাঁ দেখে আসছি। দেখে আসছেন না? বের ওটা দেখছি। এত সময় না না, একটা লম্বা যেটা এটা বের হলো ওটা কি বিলেট? ওইটাই বিলেট। আচ্ছা বিলেট ওটা বের হলো। ওইটা তো আসলে আর যেটা আমি পুরো একটু সাইড দিয়ে বলে দিই। কেমন বিট ছিল, মানে ওইটার মতো লাগলো না। আপনার যে সাইজটা দেখলেন না, লাল যেটা বাইর হচ্ছে তিনটা, নিচে যে তিনটা। আপনাদেরকে বলছে, এটা হচ্ছে বিলেট। আচ্ছা, এখন আমার প্রশ্নটা হচ্ছে যে বিলেটটা এটা যেটা বের হলো, আমি চাচ্ছিলাম যে এই সিএমসির ফাংশনটা একটু দেখতে, ওটা কি দেখা যাবে যে আমরা বিলেটটা কীভাবে প্রস্তুতি করি সব? এখন তো ওটা তো লিকুইডটা এসে এখানে গার্ড হয়ে তো তারপর বেরোচ্ছি। শুরু হবে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে। হ্যাঁ। আধা ঘন্টা 45 মিনিটের মতো সময় লাগবে। সিকোয়েন্স ব্রেক এটা আসলে এখন ব্রেক চলতেছে। এখন হচ্ছে ওইটা তো সব অটোমেটিক মেশিনারি সিস্টেমে বাইরে হচ্ছে, এটা তো ম্যানুয়ালি হচ্ছে না। আপনি একদম কাছে গিয়ে তো দেখতে হবে, এমনি জাস্ট দেখতে হবে যে আমার মেটালটা এখানে এসে পড়ছে। হ্যাঁ, আমি যদি এটা আমরা বাইরে এক্সপ্লেন করি, সেটা হচ্ছে ফার্স্ট আমার ল্যাডেলটা যখন আসে, ল্যাডেল হচ্ছে আমাদের 80 টন লিকুইড মেটাল একসাথে থাকে, 85, 90 হয়। তো ওইটা যখন কাস্টিং ডিরেকশানে আসে, আমাদের এখানে টার্নিশ আছে, টার্নিশটা কাস্টিং পজিশনে আসে। তো টার্নিশটা হচ্ছে একটা বাফার, ওখানে 20 টনের মতো থাকে অলওয়েজ। মানে আমার একটা লেডেল শেষ হলে আরেকটা লেডেল কানেক্ট হতে ওই 20 টন থেকে আমরা কাস্টিং চালাই, এর মধ্যে আবার আরেকটা কানেক্ট হয়ে যায়। সো এটা একটা বাফার। তো যখন টার্নিশে মেটাল পড়ে, টার্নিশ লেভেল আপ হয়, কাস্টিং শুরু হয়। 3টে স্ট্যান্ড থাকে আমাদের, 1 নম্বর 2 নম্বর হচ্ছে 160, আর 3 নম্বর হচ্ছে 130। 1 আর 2 থেকে আমরা রোলিং মিলে পাঠাই, 3 নম্বর থেকে কুলিং বেডে পাঠাই। আর যদি রোলিং মিলে যদি কোনো সমস্যা থাকে তাহলে 160গুলোও কুলিং বেডে যায়। এটা হচ্ছে মেন পারপাস। তো যখন কাস্টিংটা শুরু হয়, মোর লেভেল আপ হয়, আমাদের এখানে মেটাল পড়তে থাকে। তো মেটাল ফার্স্টে থাকে লিকুইড, ওটাকে আমরা এখানে আমাদের নিচে কুলিং বেড মানে কুলিং চেম্বার আছে, কন্টিনিউয়াস স্প্রে হয় নজল, যে এরকম কিছু নজল থাকে, মানে পুরাটা হচ্ছে আমাদের এখান দিয়ে নজল স্প্রে হয়। তো নজল স্প্রে হইলে আমার যখন বিলেটটা থাকে লিকুইড, মোল্ডে প্রাইমারিতে ও শেল গ্রোথ হয়। মানে যখন পানির মধ্যে যায়, মোল্ডের চারপাশে পানি থাকে,
তখন বিলেট এসএমএস এর ভিতরে আমরা কোনটা দিচ্ছি আর কোনটা দেখো আর এলআরএফ দেখো সিসিএম এখন যেখানে আছে এইখানে তারপরে ঠিক আছে এবার এখন এলআরএফ এইগুলো দেখে আসছে এবং সিসিএম মানে কন্টিনিউয়াস কাস্টিং মেশিন এসএমএস স্টিল মেল্টিং সব স্টিল মেল্টিং সব কোয়ান্টাম ইলেকট্রিক আর ফার্নেস সিসিএম আমার হচ্ছে রেডিয়াস 10 মিটার রেডিয়াসের যে কাপচারটা কাপচারটা তো ওই টাইম পার হয়ে গেলে ওটা আমাদের কন্টিনিউয়াস বিলেট যেতে থাকে আমরা শেয়ারে কাটি রোলার আমরা রান আউট থেকে যাবে দেখবেন লম্বা বিলেট তখন যেতে থাকে এরপরে শেয়ারে কাটে 12 মিটার করে কাটে তারপর রোলিংয়ের যদি রিকোয়েস্ট থাকে রোলিং কন্টিনিউয়াস রোলারটা থাকে মানে এক্সট্রা 1 থেকে যাবে এক্সট্রা 2 থেকে যাবে এখানে কেটে আপনি রোলিংয়ে যান না এটা কন্টিনিউয়াস সেম লাইনে মানে একটা প্লেটের নর্মাল সাইজ কত মানে এখান থেকে বের হয়েছে সিআর থেকে যখন সিআর থেকে যখন বের হয় তখন নর্মাল সাইজ কত থাকে লাইক বেলে এখান থেকে মোল্ড থেকে যেটা যায় ওইখান পর্যন্ত কোনো কাটা নাই কন্টিনিউয়াস থাকে শেয়ারে গিয়ে ওটা কাটে এমনি ধরে আমি ইয়াতে নিচ্ছি আচ্ছা এমনি তিনটা প্লেট দেখছেন এই তিনটা প্লেটের ভিতরে তিনটা লাইন মেশালটা এসে এই তিনটা এর ভিতরে পড়ে তিনটা এর ভিতরে পড়ার পরে ওই নিচে দেখলাম না যে শেপ আকারে চলে যায় এখন ক্লিয়ার থ্যাংক ইউ
আপনার নাম কি? ইমরান। গ্রুপ তো শেষ হয়ে গেল, ওদের একজন হারাই যায়নি। আপনি আমাদের গ্রুপে ছিলেন? না, 15 জন কন্ট্রোল করি। হ্যাঁ, তো আমাদের এখানে অনেকগুলো মেশিন আছে। তো প্রথমে আমি বলি এই মেশিনটার কথা। এই মেশিনটা হলো ইউনিভার্সাল টেস্টিং মেশিন। এটার মাধ্যমে আমরা ইউনিভার্সাল মানে তো বোঝেন, মানে সব কিছু, তো আমরা সব কিছুই টেস্ট করতে পারি। কিন্তু নর্মালি আমরা যে টেস্টগুলো করি এটা হলো টেনসাইল টেস্ট করি এটাতে, প্লাস আমরা ইলংগেশন মেজার করি, এটার আলটিমেট স্ট্রেংথ মেজার করি, প্লাস হলো টিওয়াই যে রেশিও আছে একটা, যে রেশিওটা আপনার যেটাকে ওই DWR CWR এর যেটাকে আলাদা করে, ওইটাও আমরা এটার দ্বারা মেজার করি। তো আপনারা জানেন আমাদের 500, আমাদের বারের গায়ে 500 লেখা থাকে। 500টা মেইনলি হলো স্ট্রেংথ, লোয়ার স্ট্রেংথ, মানে কত স্ট্রেংথটা সর্বনিম্ন হইতে পারে। তো আমরা এটার মাধ্যমে ওই স্ট্রেংথটা মেজার করি। আমাদের বারে স্ট্রেংথ অলওয়েজ আপনারা দেখবেন 530-এর উপরে থাকে। সেফ মানে আমরা আমাদের লোয়ার 500 কিন্তু আমরা আরও বেশি রাখি, যাতে হলো কখনো কোনো কাস্টমার কমপ্লেন না আসে, কাস্টমার স্যাটিসফ্যাকশন যাতে থাকে। তো আর হলো এটা হলোই। আর আমরা আপনাদের সাধারণত মানে যেটা অনেক খুব বেশি কেস আছে সেটা হলো ইউনিট ওয়েট নিয়ে। ইউনিট ওয়েট নিয়ে কোশ্চেন থাকে, ইউনিট ওয়েট আমাদের বেশি, এরকম একটা কথা আছে আর কি। তো ইউনিট ওয়েটের বিষয়টা হলো যে এইখানে দেখেন, এখানে যদি আপনারা দেখেন আমরা ইউনিট ওয়েটের এখানে আমাদের মানে রিকোয়ারমেন্টের চার্ট আছে। আমরা কীভাবে মানে আমাদের স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট কত, তো এটা হয় না। জি 8 মিলি 395 আসে না তো। হ্যাঁ, 8 মিলি 395 আসে না, এটা নিয়ে আমরা কাজ করতেছি কন্টিনিউয়াস। হ্যাঁ, আমাদের R&D টিম আছে, আমাদের অপারেশনস টিমের সাথে R&D টিম মিলে আমরা এটা নিয়ে অনেক কাজ করতেছি। তো এইখানে দেখেন, এখানে স্ট্যান্ডার্ড ওয়েটগুলো লেখা আছে এই পাশে। আর আমাদের এটা হলো রেঞ্জ, স্ট্যান্ডার্ড রেঞ্জ কত, আর এটা হলো আমরা কত রাখি। আমরা অলওয়েজ ট্রাই করি 0 থেকে মাইনাসে রাখার। আমাদের ওয়েটগুলো হলো 0 থেকে মাইনাসে রাখার। আমরা সর্বোচ্চ চেষ্টা করি 0 থেকে যেন মাইনাসে থাকে ওয়েটগুলো। হ্যাঁ, তো এই যদি কোনো কারণে ওয়েট ধরেন আমাদের এই রেঞ্জ থেকে একটু হয়, আমরা সাথে সাথে আমাদের অপারেশনস টিমকে জানাই। অপারেশনস টিম সাথে সাথে আমাদের ওয়েটটাকে কন্ট্রোল করে এটাকে আবার মাইনাসে নিয়ে আসে। এখন আমরা এই ওয়েটটা হলো আপনার ওয়েটের যদি একটু দেখেন, সেটা হলো কেজি পার মিটার, মানে হলো 1 মিটার লেন্থে যদি আমি বার নেই, এর ওজনটা কত কেজি হবে। হ্যাঁ, তো আমরা ওয়েটটা মেজার করি। মেজার খুবই সিম্পল, সেটা হলো আমাদের জাস্ট হলো আমরা প্রথমে এর ওজনটা দেখি। দেখেন কত আছে, 374 গ্রাম। ঠিক আছে, কতটুকু আছে? এইটুক বারের ওজন আছে 374 গ্রাম। এখন আমরা এরপর লেন্থটা মেজার করি। লেন্থ কত আছে দেখো, 1 মিটার করে কেটে নিলে তো বেটার হয়। হ্যাঁ কিন্তু বেটার হয়, কিন্তু আমাদের টেস্টের ফ্যাসিলিটির জন্য আমরা লেন্থ দেখো, ওটা দিয়ে ভাগ করো, স্কেলে আসবে। দেখেন। হ্যাঁ আসছে। এখানে আমার ওয়েট পাইছি কত, 608, কিন্তু আমার স্ট্যান্ডার্ড 10, এটা 10 mm। 10 mm আমার স্ট্যান্ডার্ড কত, 617, কিন্তু আমি পাইছি 608। তার মানে যেটা আমার স্ট্যান্ডার্ড তার চেয়ে আমি 9 গ্রাম কম রাখছি এই ওয়েটে। 9 গ্রাম কম রাখা মানে হলো আমি পিস সংখ্যায় কিন্তু বেশি পাবো। আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে আমাদের স্ট্যান্ডার্ডের ভিতরে থেকে যত কম রাখা যায়। এটা 3টা করলে আবার বেশিও হতে পারে, পরপর 3টা করলে। না 3টা করলেও সেমই আসবে। দেখেন আপনি আবার ওয়েট করলেও সেম আসে না। দেখেন 374। আবার ওয়ের লেন্থ মাপো, সব হ্যাঁ, কারণ আমরা 3টা স্যাম্পল দিই, যখন টেস্টের জন্য দেই তখন একাধিক স্যাম্পল দিই। হ্যাঁ, ওই আপনি এই 3-4টা স্যাম্পল দিই, তো এই জন্য আমাদের রিপোর্ট যে 16 মিলির যে ওয়েটটা, ওটাও ঠিক থাকে না। আচ্ছা ওয়েট বেশি। এক এক সময় হ্যাঁ, এইসব বিষয় নিয়ে 8 মিলি নিয়ে তো কোথায় বলি না।
5 কেজির উপরে 5 কেজির উপরে 8 মিলি কালকে আমাদের একটা সেশন হবে তো এখানে বললে আপনারা কোশ্চেন করতে পারবেন তখন ওনারা এই বিষয়গুলো কেমন কী হচ্ছে আমরা কী কাজ করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতেছি কন্টিনিউ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এইখানে আমরা যেটা করতে হলো স্ট্রেংথ মাপবো, এটা স্ট্রেংথ কত এটা আমরা অটোমেটিক করি। আমাদের এই মেশিনে ফুল সফটওয়্যার দেওয়া আছে, সফটওয়্যার অনুসারে হবে আমাদের এখানে কাজ করবে। আমাদের এই মেশিনে গ্রাফ দেখা যাবে, এই গ্রাফে আমরা হলো যেগুলো স্ট্রেস স্ট্রেন গ্রাফ উপরের দিকে আমরা দেখতে পারবো এটা স্ট্রেংথ কত আছে। দিছি গ্রাফ করতেছে। এই যে এই পয়েন্টটাকে আমরা বলি হলো স্ট্রেংথের পয়েন্ট, ইল্ড পয়েন্ট। এটা দেখেন কত আছে এখানে 550 উপরে, মানে 500-র উপরে, 500 এখানে এতটুকু উপরে আমরা হ্যাঁ এই রিপোর্টটা পাবো। এইখানে আবার আমরা এই যখন টেস্ট শেষ হয়ে যাবে তখন এই রিপোর্টটা আমার এইখানে রিপোর্ট আকারে চলে আসবে, আমরা ওইখান থেকে স্ট্রেংথটা দেখতে পারবো। না না ওইটা হচ্ছে ওই যে 500-র উপরেই আছে, ওই ইয়াটা ডায়াগ্রামটা নিচে নামতেছে বাট ওইটা ঠিকই আছে। ঘরটা এখানে আছে, হ্যাঁ ঘরটাও আছে, শুরু করে আছে। এটা বাড়তেছে, বাড়ার এত কারণ কি? এটা হলো ইলংগেশন আমরা যেটা বলি, এটা লম্বা হচ্ছে, এটা টানলে লম্বা হচ্ছে যে তার প্রমাণ হলো এটা আরো বাড়তেছে এদিকে আসবে। জি জি জি। ওখানে তাহলে কি রডটা বাড়তেছে মানে? হ্যাঁ রড টানতেছি, মানে এখানে হলো উপরে নিচে দুই দিকটা টানা হচ্ছে। ও আচ্ছা, এখানে হলো হ্যাঁ এলাস্টিক সেরি করতেছে না। এটা যদি ছিঁড়ে যায় তাহলে কি উঠবে? না, এটা হলো অবশ্যই ছিঁড়বে, কিন্তু এটা ছিঁড়লে হলো কখন ছিঁড়তেছে, ও, কত আচ্ছা। স্ট্রেংথে ছিঁড়তেছে, এটা আচ্ছা। আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা চলো এটা আমাদের এই যে কমে গেছে, এই জায়গায় ছিঁড়ে গেছে, আচ্ছা। হ্যাঁ এটা আমরা দেখবো এখন। দেখেন এই যে দেখেন এইখানে আমার স্ট্রেংথটা কত দেখাচ্ছে দেখেন 536। 536 কত হ্যাঁ। দামে? এখন আমাদের স্ট্যান্ডার্ড রেঞ্জ হলো আমাদের মিনিমাম হতে হবে 500, 500 সেখানে আমরা রাখছি কত দেখেন 536। ভালো ঠিক আছে, তার মানে আমাদের স্ট্রেংথ অনেক মিনিমাম এটা ভালো আছে। ম্যাক্সিমামটা আমরা ক্লোজ করতে পারিনি। না না ম্যাক্সিমাম হলো এটা 650। হ্যাঁ এটা 650 ম্যাক্সিমাম, এর ভিতরে রাখতে হবে। জি, জি। এর উপরে গেলে আবার স্ট্যান্ডার্ডের বাইরে চলে যাবে, তখন সমস্যা হতে পারে। বুঝতে পারছি। ঠিক আছে, তো এইটা হলো আমাদের স্ট্রেংথের বিষয়টা। তো আমরা সবসময় স্ট্রেংথ কত হতে হবে 14, সেখানে আমার আছে কত 22। ঠিক আছে, তার মানে কি আমাদের এই ইলংগেশন আমার যা আছে আমরা তার চেয়ে অনেক বেশি রাখি, হ্যাঁ, যাতে আমার কখনো এইটা রেঞ্জের নিচে না নামে বা কখনো এরকম কোনো ঝামেলা তৈরি না এই ডিপেন্ডও করি। হ্যাঁ, তো এই মেশিনটার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো ম্যান্ডেল ডায়াল। আমাদের কাস্টমারিং থেকে সবচেয়ে বেশি কমপ্লেন আসে কি নিয়ে, সেটা হলো ধরেন 32 mm এর জন্য আমাদের স্ট্যান্ডার্ড হলো 6D। 6D মানে হলো এই ম্যান্ডেলটা 192 হইতে হবে, এর ডায়ামিটার হলো 192। কাস্টমার করে কি 2D-তে বেন্ড করে 32 করে ভেঙে যায়, 8,20 হতো। ভেঙে গেলে বলে যে আমাদের এটা ভেঙে গেছে, কিন্তু এটার একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আছে, আমাদের ওই ভ্যালু অনুসারে কি করতে হবে। তো এটা হলো আপনাদের কাস্টমারকে এটা বুঝাইতে হবে যে 32-এর জন্য 6D-তে করতে হবে, আর যদি আপনার 10 করেন তাহলে আপনাকে করতে হবে 3D-তে। আর 6D কত বলছিলেন আমার একটু বলেন, আমার একটু বলেন 6Dটা। এই যে 6D এখানে স্ট্যান্ডার্ডগুলো সব দেওয়া আছে, কত mm এর জন্য কত D মানে হলো ডায়ামিটার, 12 mm হলে 3 × 12, 16 mm হলে 3 × 16 3 গুণ, বা এখানে মানে যেটার জন্য যা দেওয়া আছে আর কি 120। আপনারা এখানে যে বাঁকাটা যখন করেন, হ্যাঁ, এটা কি আপনার অপোজিট সাইডেও কি ইয়া করেন নাকি না অপোজিট সাইডে করব না, আমরা শুধু একদিকে বাঁকা করব, এর জন্য এটা হলো বেন্ড। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দেখাবো শুলে কত ব্যান্ড আছে 8 মিলির জন্য এই যে দেখেন 3D 24 হবে। আমাদের এখন হলো 10 মিলি, 10 মিলির জন্য কত হবে 3D মানে 30। কিন্তু আমরা এখানে করতেছি 20 দিয়ে, মানে যেটা হলো স্ট্যান্ডার্ড, আমরা তার চেয়ে কমে করতে চাই যাতে কাস্টমার মানে আমাদের কোনো চান্স না থাকে এটা ফেল না হয়। ঠিক আছে, একটু এদিকে আসুন। এখানে আমরা সব অটোমেটিক করি, বেল্ট ডিবেল্ট থেকে শুরু সব কিছু অটোমেটিক, আমরা হাতে কিছু করি না। হ্যাঁ, তো কাজেই ম্যানুয়ালি কোনো ম্যানুপুলেট করার জায়গা নেই আমাদের।
এই যে দেখেন এটা বেন্ড করার পরে আমাদের কোনো কিন্তু ক্র্যাক বা কোনো কিছুই নাই আর হ্যাঁ আমরা এটা স্ট্যান্ডার্ড 3D আমরা করছি 2Dতে, কিন্তু 2Dতেও আমাদের এটা স্যাটিসফ্যাক্টরি, কোনো সমস্যা ফেল করে নাই। আপনাদের এখানে তো মেশিন আর ওরা তো মেশিন ওরা তো হাতে করে। কিন্তু আমি নিজে একটা মিস্ত্রির সাথে আমি এটা দেখছি, ওরা যখন এরকম টান দেয় আমাদের রডে, আমার একটা রডে দেখাইছিল ওটা, সেটা হচ্ছে সম্ভবত 16 মিলি রডের, যে এটা কিন্তু মানে ইয়েটা রডের এটা কিন্তু ইয়েটা দেখা যায় মানে ধরুন এই জিনিসগুলো কিন্তু ফাটা মানে নতুন মিলের মালে কতদিন আগে পুরোনো মিলের মালে হবে কতদিন আগে এরকম কত হবে 2-3 মাস আগে এই প্রবলেমটা ছিল। হ্যাঁ আবার ওরা বলে কি যে আমরা এই সেম ম্যাটেরিয়াল দিয়ে বিএসআরএম ব্যান্ড করছি, আচ্ছা কোনো সমস্যা নাই, একে কোনো সমস্যা নাই, আমরা যদি সমস্যা নাই। হার্ড বলে বুঝছেন। আচ্ছা ঠিক আছে, এটা এই কোশ্চেনগুলো আপনারা এগুলা খাতায় লিখে রাখবেন। কালকে আমাদের একটা সেশন হবে আপনাদের এই বিভিন্ন কোশ্চেন এবং অ্যান্সারের উপর, আপনারা ওই সেশনে এই কোশ্চেনগুলো করতে পারবেন এবং করলে আপনারা অ্যান্সারগুলো পেয়ে যাবেন তখন। হ্যাঁ আচ্ছা, এটার পরে আমাদের যে মেশিন হলো এটা হলো এটাকে বলে প্রোফাইলোমিটার। হ্যাঁ এই মেশিনটা বাংলাদেশে আর কারো নাই, শুধুমাত্র আমাদের আছে। হ্যাঁ আপনার বিএসআরএম একেএস কেএসআরএম কারোর এই মেশিন নাই, এটা শুধুমাত্র আমাদের জিপিএইচের আছে। ঠিক আছে, একমাত্র মিটার। এটা হলো এইটা হতে আমরা যেটা করি আপনারা দেখেন, সিভিল একজন ইঞ্জিনিয়ার যখন ডিজাইন করে তার জন্য এই রিপগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ এই রিপগুলো যত সুন্দর হবে ভালো হবে, সে তত ডিজাইন করবে তত স্ট্রেংথ পাবে এটা। ঠিক আছে, তো এই রিপগুলোর মেজারমেন্ট যাতে ঠিক থাকে এই জন্য আমরা এই মেশিনটা নিয়ে আসছি। মেজারমেন্টগুলো আমরা অটোমেটিক্যালি করি, কোনো হাতে নাই। ঠিক আছে, হাতে থাকলে আমি দুইটা বানায় দিয়ে দিলাম এরকম কোনো সুযোগ নাই, এখানে যা হবে অটোমেটিক্যালি হবে। এখানে দেখেন আমরা কীভাবে মেজার করি, দেখেন ফুল অটোমেটিক, ওইখানে মেশিন আছে, আমরা এখান থেকে ও অটোমেটিক্যালি মেজার করে নিবে, মেজার করে আমাকে এখানে রিপোর্ট দিবে। এই যে দেখেন আমার অটোমেটিক রিপোর্ট তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখানে কিন্তু আমি হাতে কোনো মেজারমেন্ট করি নাই, কোনো কিছুই করি নাই, এটা ফুল অটোমেটিক। ঠিক আছে, এখানে আমার হাতে বানানোর কোনো সুযোগ নাই, এখানে সবগুলো ডাটা, এই ডাটাগুলো আমার স্ট্যান্ডার্ডে আছে, যদি না থাকতো তাহলে লাল দেখাইতো, এটা মেশিনে সেট আপ করা, আমাদের স্ট্যান্ডার্ডগুলো ওইখানে দেওয়া আছে। ঠিক আছে, ওইখান থেকে আমরা এই জন্য দেখেন ফুল সবগুলা সাদা, এখানে কোনো লাল নাই। এটা কি চায় বাংলাদেশে এখন কি চায় এটা এই টেস্টটা করতে হবে? হ্যাঁ এইটা হলো আপনার এই জিনিসটা হলো এই রিপগুলোর জন্য, রিপটা যাতে আর ভালো, এটা ইঞ্জিনিয়ারদের রিকোয়ারমেন্ট। হ্যাঁ যত ভালো রিপ হবে তত ভালো বন্ডিং ভালো হবে। রাইট। হ্যাঁ ওইটা কিসের মেশিন দেয়? এটা হলো আপনার ভোল্টেজ স্ট্যাবিলাইজার। আচ্ছা আচ্ছা। আচ্ছা এটা এটার পরে হলো আর এটা দেখাচ্ছি, এটা হলো এই যে আপনাদের কাছে কাস্টমাররা বিভিন্ন কমপ্লেইন করে আমাদের বার সম্পর্কে। হ্যাঁ তো আমরা সেই কমপ্লেইনগুলোকে খুবই আমলে নেই এবং আমরা যেটা করি, আমাদের R&D ডিপার্টমেন্ট আছে, আমাদের অপারেশন ডিপার্টমেন্ট আছে, সবাই মিলে আমরা সেই সমস্যাগুলো সমাধান করার ট্রাই করি। এই জন্য আমরা অনেক রিসার্চ করি, অনেক অ্যানালাইসিস করি। তো এইটা হলো আমাদের হলো টিএম রিং, এটাকে বলে হলো টিএমটি বার, শুনছেন না? টিএমটি, সেই টিএমটির মেইন জিনিসটা হলো এইটা। হ্যাঁ আপনারা শুনছেন না, পারলাইট ফেরাইট, ভিতরে সফট নরম, এই ভিতরে সাদা অংশটা হলো ফেরাইট পারলাইট। আমরা তো এরকম সাদা অংশ পাই না তো, এরকম পাই না তো। আসলে এটার জন্য কিছু কাজ করতে হয়, যেমন সাধারণত এরকম থাকে, এরকম থাকে, রাইট। কিন্তু এটার জন্য কিছু কাজ করলে কিছু কেমিক্যাল দিয়ে এগুলাকে এচিং করতে হয়, তারপর এরকম এটা মার্টেন সাইড। হ্যাঁ বাইরেটা হলো মার্টেন সাইড আর ভিতরটা হলো ফেরাইট পারলাইট। এটার মেজার হলো এরকম যে এই বাইরের লেয়ারটা যত বেশি ইউনিফর্ম হবে তত এটার স্ট্রেংথ ইউনিফর্ম থাকবে, মানে পুরো বারে ভালো স্ট্রেংথ হবে, সেম স্ট্রেংথ। বুঝতে পেরেছি। হ্যাঁ আর এটা কি কোনো মাপ আছে যে কত? হ্যাঁ এটার একটা মেজারমেন্ট আছে, এই বাইরের এরিয়াটা 30%-এর ভিতরে থাকতে হবে, এটা হলো আমাদের মেজার। আচ্ছা, তো আমাদের এই এরিয়াটা 20% থেকে 25%-এর মধ্যে থাকে।
হ্যাঁ, এবং এটা দেখেন খুবই ইউনিফর্ম। আপনি দেখবেন বাইরের অন্য কোনো কোম্পানির বার আনলে এক সাইডে এটা এদিকে চলে আসছে, এদিকে বেশি, কিন্তু আমাদেরটা দেখেন একদম রাউন্ড, একদম Round, ইউনিফর্ম। right, ঠিক right, আছে, right. কারণ হলো আমরা কন্টিনিউয়াসলি এটাকে টেস্ট করি, করে এটাকে নিয়ন্ত্রণ করি, কন্ট্রোল করি, যাতে এটা ঠিক থাকে। হ্যাঁ, আচ্ছা, এগুলো কি দু একটা স্যাম্পল দেওয়া যাবে বা এরকম নাকি আসলে sample রাখবেন? ছবি উঠে নেই করতে পারবেন। জিনিসগুলো বোঝার। আচ্ছা, আমাদের আরেকটা ল্যাব আছে, প্লিজ উপরে একটু গেলে আমরা দেখাতে পারবো। এটা হলো এই মাইক্রোস্কোপ আর কি। চলো, চলো, এটা হলো ওটা- details ওটা- analysis এর জন্য আমাদের একটা মাইক্রোস্কোপ আছে। জি জি, চলো। টেস্ট করেন না আপনি, এটার নাম কি বলেন? এটা হলো রিং, টিএম রিং অ্যানালাইসিস বলা হয়। এগুলোর বাইরে একটা প্লাস্টিকের লেয়ার, এটা দিয়ে স্যাম্পলটাকে এখানে এরকমভাবে বসায় দেবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো বসায় দেওয়ার পরে এটা ধরে এটাকে ঘুরতে থাকে, ঘুরলে এইটার এই অংশটা পলিশ হয়ে যায়। প্রথমে গ্রাইন্ড হয়, হওয়ার পর আমরা এখানে পলিশ করি। আচ্ছা আচ্ছা। পলিশ করার পর আমাদের কিছু কেমিক্যাল আছে, আমরা কেমিক্যাল রিয়েজেন্ট দিয়ে এটাকে মুছলে উপরের লেয়ারটা সরায় দিলে আমরা এরকম একটা লেয়ার পাই। ঠিক আছে, লেয়ার পাওয়ার পর আমরা এটাকে অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করি আমাদের এই মাইক্রোস্কোপের মাধ্যমে। ঠিক আছে, ও আচ্ছা। এটার মাধ্যমে আমরা এই ভিতরের গ্রেন সাইজ মেজার করি, ইনক্লুশন মেজার করি। ওই যে ওইখানে আপনারা দেখবেন আমাদের চার্ট আছে, হ্যাঁ, যে আমাদের গ্রেন সাইজ কীভাবে মেজার করি আমরা, তারপর হলো ইনক্লুশন কীভাবে মেজার করি। ইনক্লুশন জিনিসটা হলো আপনারা একেএসের দেখবেন না, ওরা বলে যে রিফাইন্ড, 100% রিফাইন্ড। এই রিফাইন্ড মানে ওরা বোঝায় যে ওদের ইয়েতে ইনক্লুশন নাই। তো আমাদেরও হলো ইলেকট্রিক আর্ক ফার্নেস। হ্যাঁ, দেখা যাবে। কথাগুলো শুনি। এটা তো আমার বাইরে থেকে এটা তো চেন্নাই মেট্রো লেখা আছে, ইন্ডিয়ান নাকি এটি? জি জি। ওটাই তো। এই কি বলেন আপনি? দূরে থাকা লাগবে। লেগে গেছে। ওই ওই শয়তানি কাম করে ঢুকলি। না, কালকে বলেছি তো, কালকে তো বলছি। ওটা কি দেখবো? না, আমার কাছে যে দেখতে হবে তো। জিনিসও তো দেখা যাবে না, অর্থাৎ এই যে জাম দেখায়, এই যে এগুলো তো দিকে তো দেখা যাবে না। হ্যাঁ, টেস্ট করতে হবে নাকি? লাগবে। বিষয়টা দেখেন দেখেন। যে এটা এর নাম হচ্ছে অটোমেটিক পলিশার। এটা হচ্ছে হার্নেট টেস্টার। লাইট, সাদাগুলো ফেরাইট। হ্যাঁ, কালোগুলো পারলাইট। হ্যাঁ, তো আমরা মোটামুটি এরকমভাবে রিপোর্ট তৈরি করি প্রতিটা ইয়ের জন্য। হ্যাঁ, আর হলো 24 এরকম আছে। হ্যাঁ, কাস্টমার গাড়ি কি এখানে ঢুকায়? ও আচ্ছা, এখান থেকে আসে। স্কেল এখানে এই যে কি আছে ডেলিভারি এখানে, কি আছে ইনসার্ট, কি আছে? ভারত ভাই, আমাদের
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দূর থেকে আপনারা আসেন, বিভিন্ন জায়গা থেকে। আসলে জিপিএস সম্বন্ধে তো আপনারা ভালো করে জানেন, নাহলে তো মার্কেটিং করা সম্ভব না। আমরা প্রথমে স্কেল সম্বন্ধে একটু বলি। স্কেলটা হচ্ছে কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান, যেটা দিয়ে আপনার কোম্পানি আপনার লাভবানও হতে পারে, আবার এটা দিয়ে কি কোম্পানি ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ এখান থেকে মাল বেশি যাওয়া মানে কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে, কম যাওয়া মানে তাও ক্ষতিগ্রস্ত হবে। কেন ক্ষতিগ্রস্ত হবে? কারণ আমরা পার্টিকে এভাবে কী করতে পারবো না, আমাদের দিকে নাবিত করতে পারবো না, আমরা মাল ঠিক মতো বিক্রি করতে পারবো না। আমাদের মূল স্কেলটাই কোম্পানির বড় ধরনের একটা অ্যাসেট বলা চলে। আর আমরা স্কেল করে থাকি সাধারণত, স্কেল যেভাবে করে থাকি, প্রথম গাড়িটা আসলে প্রথম আমরা গাড়ির যে মনিটরিং আছে আমাদের এখানে স্কেলের ভিতরে জিরো আছে কিনা সেটা শিওর করি যে জিরো আছে। একটা কথা বলবো স্যার, অবশ্যই জিরো আছে কিনা সেটাকে আমরা দেখে, যদি জিরো না থাকে ওখানে অপশন আছে জিরো করে ফেলি। জিরো করে গাড়িটা উঠানো হয়, উঠানোর পরে ড্রাইভার হেল্পার সবাই নেমে যায়। তখন আমরা ফার্স্ট ওয়েট নেই, গাড়ির নাম্বার দিয়ে ফার্স্ট ওয়েট নেই। নেওয়ার পর এটা আপনার ডেলিভারি পয়েন্টে চলে যাচ্ছে। ডেলিভারি পয়েন্ট থেকে মাল যখন নিয়ে আবার স্কেল আসে, সেকেন্ড স্কেলের প্রিপারেশনের জন্য আসে। স্কেলে এসে যদি কখনো মাল কম বেশি হয়, আসার পরে তো দেখা যায় একেবারে যে মিলে যায় তা না, কম হতে পারে বেশি হতে পারে। বেশি হলে এখান থেকে মাল নামাই দেওয়া হয়, নামাই এটাকে সমান করে দেওয়া হয়। আর যখনই পাবে কম হয় তাহলে উঠাই দিয়ে সমান করে দেওয়া হয়। এইভাবে আমরা স্কেলগুলো করে থাকি। আর আপনারা জানেন যে জিপিএসের নিজস্ব বিএসটি এর বাটকার আছে সিলমারা, আমরা এটা দিয়ে প্রতিনিয়ত আমরা স্কেল করে থাকি। আমাদের নিজস্ব কিছু বাটকার আছে যেটা বিএসটি এর সাথে সমন্বিত নির্মিত করা। আর বিএসটিআই প্রতি বছর 2 থেকে 3 বার আমাদের এখানে আসে, আমরা তাদেরকে নিয়ে আসি, তাদের পাথর নিয়ে এসে আমরা স্কেলগুলো ক্যালিব্রেশন করে থাকি। আমাদের স্কেলগুলো সবসময় স্ট্যান্ডার্ড করার চেষ্টা করে থাকি এবং বিএসটিআই সার্টিফিকেট দিয়ে থাকি। এখন একজন করে করেন, এটা দেখি কিভাবে সমান হয়। এটা ধান চালের বিষয় না, আপনি যেখানে যাবেন এখন তো ডিজিটাল পাল্লা, এখন কিন্তু আর এনালগ নাই যে ঘড়ি কাটার মতন ঘটতেছে, আমরা দেখতেছি কম বেশি হচ্ছে। এখন ডিজিটাল পাল্লা আপনারা দেখবেন যে ওইখানে ডিজিটাল আপনার সঠিক রিডিংটা আছে, আগে কখনই চেক করা যাবে না। একটি প্রজেক্টে আমার সামনে বিএসআরএম এবং কেএসআরএম এন্ড জিপিএস লং প্রোডাক্ট 3টা গাড়ি, 3টা না, আমাদের ছিল 2টা, বিএসআরএমের 2টা, কেএসআরএমের 5টা গাড়ি। আমার গাড়িটাতে 118 কেজি করে কম, বিএসআরএম একটাতে 22 কেজি প্লাস, একটাতে 10 কেজি প্লাস, কেএসআরএম 55 কেজি প্লাস। প্রবলেমটা কার? তাহলে বিএসআরএম যদি 55 কেজি প্লাস হয় তাহলে কি বিএসআরএম মাল বেশি দিচ্ছে? আমি সেটা যদি আমরা ওইটাতে না যাই, আমরা ওইটাতে না যাই, যদি আমরা চিন্তা করি যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কিংবা বিএসআই যে স্ট্যান্ডার্ড, সেটি প্লাস মাইনাস কম হতে পারে, হয় কিছু কম হতে পারে, না হয় কিছু বেশি হতে পারে। স্ট্যান্ডার্ড তো আমাকে এটা কত মিলি? 40। হ্যাঁ 40। 40। পুরোনো মাল। এটা কত এমএম?
হ্যাঁ উপরে উঠে গিয়ে উপরে ওঠা যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ উঠবো উঠবো, দেন দেখি একটু প্র্যাকটিক্যাল দেখি যে কতগুলো মান আছে আসলে একটু দেখি। হ্যাঁ মার্কেটিং একটু কষ্ট করে সাধারণ হবে। স্যার কিছু বলবে না তো আবার? এটা কত মিলি? 10 মিলি না? এটা 10 আর ওটা যাক আজকের রডের সাগরে আসা হলো আজকে। কিন্তু সাবধানে থাকতে হবে। হ্যাঁ। ওটার নিয়ম নাই তো। হ্যাঁ এই যে ওইটা কত? এটা 10 মিলি। এটাও 10 এটাও 10? হ্যাঁ 10-এর মান অনেক আছে। প্রোডাকশন চলতেছে তো। হ্যাঁ এটা আর হচ্ছে 16, এটা হচ্ছে 12, ওটা 16 এটা 12 এটা হচ্ছে 20, ওটা 20। এটার উপর বাস হচ্ছে 32। ওটা 32 9 মিটার ও আচ্ছা সাইজ করা আর কি। এটা অর্ডারি তো এভিশন ঢাকা যে এগুলো তো টার্মিনাল হচ্ছে, হ্যাঁ ওইটার জন্য অর্ডার করা। আর যাইয়েন না এটা 32 আর এটাও 12। আচ্ছা আমাদের কাস্টমারের যে ড্রাইভাররা যখন আসে তখন কোথায় লোড দেয়? কাস্টমার আমাদের যে পার্টির যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলো কখন? এই যে গাড়ি যে লোডটা হচ্ছে না, হ্যাঁ এটা যে সামনের গাড়িটা, হ্যাঁ। এটা ডেলিভারি এভিশন ঢাকা এয়ারপোর্টের নাম। আচ্ছা যেগুলো ছোটো গাড়িগুলো আসে ছোটো গাড়িগুলো যে ট্রাক, হ্যাঁ ট্রাকগুলো ব্যান করা মাল দেখতেছেন, হ্যাঁ, হ্যাঁ। এটা 16, এখানে আছে 20, এটা 10, এটা 16, হুম এখানে আছে এই জায়গাটা এখানে লোড দেয় কোথায়? এখানেই এখানে load। ও। এটা হচ্ছে হাতে লেবার ঢোকে, আমাদের ডেলি লেবার ওরা লোড গাড়ি ঢুকাই যায় পিছন দিকে এখানে। ব্যাক করে ঢুকায়। এই যে মাল আমাদের ব্যান্ডের যে সমস্যা, এই যে ব্যান্ড করা মাল পাওয়া যায় না, শোনা যায় যে ব্যান্ড করা নাই, ব্যান্ড করতেছে, কেন বেশি ব্যান্ড করে না? যখন আমাদের কাস্টমারের চাপ বেশি থাকে, তখন আমাদের system আছে যে 500 টন ডেলিভারি করতে পারবো। গাড়ি ঢুকে গেছে 600 টন, তখন হ্যাঁ। হয়তো এরকমই তো আগে থেকেই কেন রাখে না রেডি করে? হয়তো যেমন প্রতিদিন এমন আমাদের ঘরে যদি এত ডেলিভারি যে এটা হবেই, হ্যাঁ। তাহলে হয়তো আমরা লোক ওইভাবে রাখি, কারণ কোম্পানি কষ্টের ব্যাপার স্যাপার আছে তো। হ্যাঁ ওই হয়তো একদিন কম ঢোকে একদিন বেশি ঢোকে, এই মিলে যাবে কাজ। আচ্ছা আচ্ছা ওজন ঠিক আছে, 2 কেজি কম আছে। আমি তো 60 কেজি। ওই রোলিং মেশিন চালু হয়ে গেছে নাকি? বিশ্বজিৎ, এটা ফুল ছবি দেন না, এটা ফুল ছবি নেন না। একটা এইদিকে বিশ্বজিৎ, আপনি একটু ঘুরান। ছাদ দেখতেছে, আসো। আবার মনে করেন লোডিংয়ে যে সময় লাগে, এখানে সময় লাগে, তাহলে চিন্তা করেন কত সময় লাগে।
এখন তো তাও একটু ক্রাইসিস কাটছে, কিন্তু কয়দিন আগে যে অবস্থা